নমস্কার। যেসব ছাত্রছাত্রী শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন বা শেখার কথা ভাবছেন, তারা ও তাদের অভিভাবকদের মনে অনেক প্রশ্নই থেকে যায়। গান কবে শেখা উচিত? ঠিক শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হলে কত বছর বয়সে থেকে শেখা শুরু করা উচিত? বা দিনে কতটুকু রেওয়াজ করা উচিত? কোনো এমন ছাত্রছাত্রীরাও রয়েছেন যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন বা করছেন, সাথে অন্যান্য সঙ্গীতগুলো, ধরুন রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সঙ্গীতগুলো করছেন। তো যখন তারা স্টেজ পারফরমেন্স করেন বা এমনিতেও গান করেন, তখন একটা ভয়েস মডুলেশনের একটা ব্যাপার এসে যায়। তো সেটা কি করে করবেন? তো সেরকম নানান প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে দেখা যায়। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটি, এই আলোচনাটি যেটা রাখা হয়েছে, সেটা আমরা বিশেষ করে সেই সব ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যেই যারা তাদের বাচ্চাদের শাস্ত্রীয় সঙ্গীত শেখাচ্ছেন বা শেখাতে ইচ্ছুক। আজকে আমাদের সাথে রয়েছেন মুম্বাই থেকে বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী মোহন সিনহা। পরিচিত নাম শাস্ত্রীয় সঙ্গীতে নবী মুম্বাইতে ওনার প্রচুর ছাত্রছাত্রী রয়েছেন যারা খুব প্রতিভাশালিনী। আর শ্রী মোহন সিনহা উনি প্রচুর স্টেজ পারফরমেন্স করে থাকেন শাস্ত্রীয় সঙ্গীতে, মুম্বাইতে ও মুম্বাইয়ের বাইরে। তো আজকে উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন স্টার গ্ল্যামে। আপনাদের যত রকম প্রশ্ন ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের মনে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, তারই একটা ছোট আমাদের আলোচনার মাঝখানে আপনারা আশা করি জানতে পারবেন। নমস্কার, আমি মোহন সিনহা। নমস্কার। প্রথমে যেটা আমরা সবাই জানতে খুবই ইচ্ছুক, কোন ঘরানার থেকে আপনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন? আমার বাবা জেঠু গাইতেন গোয়ালিয়ার ঘরানা, কিন্তু পরবর্তীকালে ওনারা ডিভি পালুস্কার বিনায়ক নারায়ণ পটবর্ধনজির কাছেও কিছুদিন নিয়েছিলেন। সুতরাং বলা যায় কিছুটা ওনারা কিরানা ঘরানা তো শিখেছিলেন। আমি যামিনী গাঙ্গুলির কাছে যখন গেছিলাম, সঙ্গীতাচার্য যামিনী গাঙ্গুলির কাছে, উনি একটা ভালো কথা বলেছিলেন যে ঘরানা বলা খুবই সহজ, খুবই ভালো লাগে আমি এই ঘরানার ওই ঘরানা বলতে, কিন্তু বেসিক্যালি ঘরানার মেন যে ইস্যু সেটা হচ্ছে একটা থট প্রসেসকে ফলো করা। কিন্তু যেহেতু আমরা এখন এই যুগে এত রেকর্ড শুনছি, এত প্রোগ্রাম শুনছি, বিভিন্ন ঘরানার লোকেদের শুনছি, সুতরাং এখানে পার্টিকুলার কোনো ঘরানাতে নিজেকে আবদ্ধ রাখা বেশ কঠিন এবং সেটা হয়ও না সম্ভব। সেই জন্যে আমার গুরুজি মজা করে বলতেন যে এখন তো ক্যাসেট, রেকর্ড এগুলোই ঘরানা, কিন্তু তার মধ্যেও ডেফিনেটলি কিছু কিছু ঘরানার একটা ছাপ তো থাকেই, যেমন গোয়ালিয়ার ঘরানা, যেমন কিরানা ঘরানা, এইগুলোর কিছু কিছু ছাপ আমার মধ্যে এসছে। এবং পরবর্তীকালে আমি যাদের কাছে শিখেছি, যেমন যশবন্ত বুয়া যোশী, উনি গোয়ালিয়ার ঘরানা ছিলেন। ফির দিনকার পানসিকরজি, উনি আলাদিয়া জয়পুর ঘরানার ছিলেন। তো কিছুটা আমাকে বলা যায় যে আমি আমার মধ্যে একটু মিশ্রণ হয়েছে বিভিন্ন ধরনের স্টাইল। আর রবীন্দ্রসঙ্গীত? দেখো নিবেদিতা, রবীন্দ্রসঙ্গীতে সেভাবে ঘরানা বলা কিন্তু ঠিক নয়, তবে যে যাকে ফলো করে সেটাকে একটা ঘরানা বলে দেয়। হ্যাঁ, আমি সবার কাছ থেকে সবার গান শুনেছি, আমার সবার গান ভালো লাগতো। ঋতু গুহ থেকে কি বলবো, পূর্বাদাম, মায়াদি, সবার গানই ভালো লাগতো। সুতরাং আমি সবার কাছ থেকে শুনেছি, সবার কাছ থেকে নিয়েছি। তবে আমার দিদিও রবীন্দ্রভারতীতে পড়তো, উনিও ও মায়াসের কাছে অনেক বছর, মানে প্রায় 15 বছর 16 বছর বোধহয় শিখেছেন। তো সেটার একটা এফেক্ট তো এসছে। শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত আপনি দুটোই করছেন পাশাপাশি। তো এই গান দুটোর করার সময় আমাদের ভয়েস মডুলেশনের একটা ব্যাপার এসে যায়। সেটা ঠিক কিভাবে করে আমাদের সব ছাত্রছাত্রীদের কিভাবে করে সেটা মেনটেন করা উচিত? দুটো আলাদা করেই সেগ্রিগেট করে দিচ্ছি। শাস্ত্রীয় সঙ্গীত যখন গাইছো, তখন তোমার যেটা দরকার সেটা সাউন্ড গ্রামার, তোমার
রাগ হিসাবে তার যে গ্রামার সেটা পরিষ্কার হওয়া উচিত। সুরের উপর অসম্ভব দখল দরকার। এক্সপ্রেশন তো থাকবেই তার মধ্যে। ক্রিয়েটিভিটি, আমি বলি উইদাউট ক্রিয়েটিভিটি শাস্ত্রীয় সঙ্গীত হয় না। তারপরে আর একটা বড় জিনিস হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতে বেশিরভাগ ক্ষেত্রে ফলসিটো আমরা ইউজ করি না, আর ওপেন ভয়েসে বেশি আমরা গাই। কিন্তু তুমি যদি অন্য গানের ক্ষেত্রে দেখো, আমরা সাধারণত মুখের নাক থেকে একটু উপর থেকে শুরু করে একটু মুখের সামনের পোর্শনটা এটা বেশি ব্যবহার করি। এর থেকে লিপস ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় তখন, কারণ প ফ এগুলো বলার জন্য তখন লিপসকে আমরা অনেক বেশি ইউজ করি। জিভের সামনের পোর্শন, দাঁত, এগুলো তখন বেশি উচ্চারণের জন্য ব্যবহার হয়। এক্সপ্রেশনের ক্ষেত্রে এয়ার প্রপোর্শনকে আমরা অনেক বেশি ডাইমেনশন দিই। এয়ার কতটা দেব, কতটা কন্ট্রোল করব, উচ্চারণ কিভাবে করব, কেটে ধরবো কিনা, প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে আমরা প্রস্তুত করব, তার ফিলিংস, যে ওয়ার্ডের ফিলিংস, তার এক্সপ্রেশন কি হবে, এগুলো আমরা অনেক বেশি তখন চিন্তা করে আমরা করি। আর ক্লাসিক্যালে গমকের প্রয়োগ প্রচুর আছে, অন্য গানে গমক ব্যবহারই করা হয় না। সুতরাং এটা তো মেন ইস্যু যে তুমি যখনই শাস্ত্রীয় সঙ্গীত অন্য সঙ্গীত গাইতে যাচ্ছ, গমককে প্রথমেই সরিয়ে দাও। গমক থাকলে তার মধ্যে সেই ফ্লুয়েন্সিটা আসবে না। তো এইগুলো আর এক্সপ্রেশনেরও অনেক ডিফারেন্ট হয়, কারণ এক্সপ্রেশন এখানে ছোট ছোট ইমোশনকে আমরা দেখাই, যেটা হয়তো শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে আউটবাস, যেটা আমরা পুকার বলি বা এইসব জায়গাটা অনেক বেশি আসে। তো ডেফিনেটলি আরো অনেক ডিটেলে যাওয়া যেতে পারে, কিন্তু আমি মোটামুটি এইগুলো তোমার বোঝানোর জন্য দিলাম। শাস্ত্রীয় সঙ্গীত শিখতে চাইছেন যেসব ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকদের মনে একটা প্রশ্ন এসে যায় শেখার সময় বা শেখাবার সময়, যে ঠিক কোন বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আরম্ভ করা উচিত? এরকম কোনো সার্টেন ইয়ার আমার মনে হয় না এই ব্যাপারে বলা যায়, কারণ এক একজনের না ম্যাচুরিটি লেভেল এক এক সময় থেকে শুরু হয়। আমার খুব ভালো লেগেছিল জাকির হোসেন সাহেবের একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে ওনার যখন জন্ম হয়েছিল, ওনার পিতা আল্লাহ রাখা সাহেব, উনি কানে আল্লাহর নাম দেওয়ার আগে তবলার বোল দিয়েছিলেন। তো আমার মনে হয় তখন থেকে তার গান শুরু হয়ে গেছে, মিউজিক শুরু হয়ে গেছে তার ওখানে। সুতরাং মিউজিক কখন থেকে শুরু হবে এটা বড় কথা না। হ্যাঁ, প্র্যাকটিসটা সাধারণত খুব অল্প বয়সে আমার মনে হয় খুব বেশি প্র্যাকটিস করা উচিত না, কারণ তখন ভোকাল কর্ড ভীষণ নরম থাকে। তখন যদি বেশি সার্টেন লেভেলের বেশি যদি করা হয়, তাহলে ভোকাল কর্ড একটু রাফ হয়ে যায়, একটু তার কি বলবো সফটনেস একটু নষ্ট হয়। সেই জন্য আমি বলবো অ্যাটলিস্ট 5-6 ইয়ার্স থেকে শুরু করলে ভালো হয়। হ্যাঁ, তবে পরের দিকে আস্তে আস্তে যত তারা যখন ম্যাচিউর হতে থাকে তখন প্রেশারও বাড়তে থাকে, তত রেওয়াজ করা বাড়াতে হয়। আর দিনে কত ঘন্টা রেওয়াজ করা উচিত? দিনে কত ঘন্টা রেওয়াজ, অ্যাকচুয়ালি এইভাবে কোনো সাবজেক্টে তুমি বলতে পারবে না যে কত ঘন্টা রেওয়াজ করা উচিত, কত ঘন্টা পড়া উচিত, কত ঘন্টা মিনিমাম একটা হতে পারে যে এত ঘন্টা পড়া দরকার। এখন সিএ পাস করতে গেলে তোমাকে এত ঘন্টা পড়তে হবে, কিন্তু মানে ইউ কান্ট ডিফাইন যে এত ঘন্টা পড়লেই সে সিএ পাস করবে। বা শুধু এটা মুখস্থ তো নয়, সারাক্ষণের এটা চিন্তা একটা, এই যে পারমুটেশন কম্বিনেশন করছে, এই যে এক একটা কম্বিনেশনকে নিয়ে চিন্তা করছে, তার যে এক্সপ্রেশন নিয়ে চিন্তা করছে, এটা 24 আওয়ার্স একটা ওই সময় যেটা সবসময় চলে মাথার মধ্যে। তবে রেওয়াজ, হ্যাঁ, একটা ফিজিক্যাল একটা ইন্টেলেকচুয়াল দুটো সাইমultaneously করতে হয়। ছোটবেলার দিকে ফিজিক্যাল বেশি হয়ে যায়, একটু ইন্টেলেকচুয়াল পরের দিকে আসতে থাকে, সেই জন্য ওইভাবে ব্যালেন্স করতে থাকে। প্রথম দিকে যদি বেশি ফিজিক্যাল করা যায় তাহলে
ইন্টেলেকচুয়ালি যেটা আমি করতে চাইছি সেটা করা সহজ হয়, করতে পারা যায়। কিন্তু যদি আমি ইন্টেলেকচুয়ালি বুঝলাম কিন্তু আমার ফাউন্ডেশন ইজ নট স্ট্রং এনাফ, দেন ইট ইস এ ডিফিকাল্ট। সেই জন্য প্রথম দিকে গলা তৈরি, গলার উপর কন্ট্রোল, এগুলো প্রথম দিকে করলে বেটার হয়। আর তারপরে সাইমultaneously দুটোকে ইন্টেলেকচুয়াল এবং যে ফিজিক্যাল দুটোকে ম্যাচ করাতে হয়। চলে এসছি আমাদের প্রশ্নবান রাউন্ডে। তো এই রাউন্ডে নিয়ম হচ্ছে করা হবে, আর সেই প্রশ্নগুলির উত্তর আপনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। আর যদি ভালো হয় একটা শব্দতেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর না হলেও কিছু শব্দ ব্যবহার করে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। তো শুরু করছি আমাদের প্রশ্নবান রাউন্ড। গানে পাশ্চাত্য প্রভাব। দেখো, মানে ওয়েস্টার্ন যে এফেক্ট যেটা আসছে সেটা প্রচুর দেখতেই পাচ্ছি, যে অনেক গানই তো আমরা দেখছি যে ওয়েস্টার্ন থেকে ইভেন কপিও বলা যায়, আর ইনফ্লুয়েন্স তো আছেই। তো ওয়েস্টার্নের আর এখনকার গানের তো ম্যাক্সিমাম ওয়েস্টার্ন এফেক্ট দেখছি, বিশেষ করে মডার্ন সঙ্গে। তো ওয়েস্টার্ন এফেক্ট প্রচুর হচ্ছে। তবে ওয়েস্টার্নকে সব থেকে ভালো যারা ব্যবহার করেছেন তার মধ্যে আমার মনে হয় সলিল চৌধুরী, রাহুলদেব বর্মন, এখনকার ইলাইয়ারাজা, বা আমার মনে হয় যে রহমান অসম্ভব ভালো ব্যবহার করেছে। সবাই চেষ্টা করছে। ক্লাসিক্যাল গানের জনপ্রিয়তা কি কমে যাচ্ছে? কমে যাচ্ছে বা বলা যায়, আবার এটাও বলা যায় যে একটু তার ডেপথ কমে যাচ্ছে বেশি, সেটা প্রবলেম। ক্লাসিক্যাল মিউজিক ও বাণিজ্য। বাণিজ্য মানে কমার্স, সেটা যে কোনো জিনিসই হতে পারে। এখন তার প্যাকেজিং কিভাবে করবে তার উপর বাণিজ্য নির্ভর করে। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে গায়করা ছিলেন তারা ইমেন্সলি ট্যালেন্টেড, ইমেন্সলি তারা পণ্ডিত লোক, কিন্তু তারা কমার্সটা কোনোদিন ওইভাবে দেখেনি। তো আমরা কেউ যদি চায়, ডেফিনেটলি এটা খুব ভালো বাণিজ্য হতে পারে। পছন্দের ক্লাসিক্যাল সিঙ্গার। অ্যাপার্ট ফ্রম মাই গুরুজি, কুমার গন্ধর্ব, আব্দুল করিম খা, বড়গনি খা, ইভেন রশিদ খা, এখনকার অনেকেই আছে। কিছু গায়ক গায়িকার নাম বলবো, ওনাদের ডেসক্রাইব করতে হবে একটি মাত্র শব্দ ব্যবহার করে। হেমন্ত কুমার। তোমার গড অফ মেলোডি। মান্না দে। মান্না দে, পারফেক্ট ব্লেন্ড অফ ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সং। পণ্ডিত রবি শঙ্কর। One of the god of sitar. রোশনারা বেগম। Roshanara Begum, immense loss for India. মাইকেল জ্যাকসন। Michael Jackson, king of pop and melting pot of commerce and music. ধন্যবাদ। নিবেদিতার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তাদের স্টার গ্র্যাম ওয়েব টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কতগুলো ওনাদের প্রোগ্রাম দেখেছি, খুব সুন্দর কাজ করছেন। আমি জানি যে এই প্রোগ্রামের দ্বারা ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম অনেকভাবে উপকৃত হবে। অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো ভীষণ রেলেভেন্ট, যারা ফিউচারে সঙ্গীত নিয়ে বা সাহিত্য নিয়ে কাজ করছে তাদের জন্য সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার এখানে পাওয়া যাবে। আমি চাই আরো উত্তরোত্তর এরা উন্নতি করুক, আরো ভালো করুক। ডেফিনেটলি আমি আগামী দিনেও নিশ্চয়ই এখানে আসতে চাইব। নমস্কার। আশা রাখছি আমাদের আজকের এই আলোচনাতে যারা শাস্ত্রীয় সঙ্গীত ছাত্রছাত্রীরা শিখতে চাইছেন বা তাদের অভিভাবকরা লাভবান হবেন।
আর বন্ধুগণ, চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতি মাসে আমাদের সাথে থাকছেন নতুন নতুন অতিথিরা, গানের জগতে, নাচের জগতের থেকে, অভিনয় জগৎ থেকে, আর বিভিন্ন জগতের থেকেই থাকছেন, যাদের সাথে কাছে আমরা জানবো অনেক কিছু। তাদের প্রশ্ন উত্তর, আপনারা যদি আরও কিছু জানতে চান সেইভাবে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমরা যা জানতে চাইছেন গানের বিষয়ে, নাচের বিষয়ে বা অন্য কোনো কিছু বিষয়ে, সেগুলো আপনারা অতিথির থেকে জানতে পারবেন। তো আজকে সেটা আশা রেখেই আমি আমার অনুষ্ঠান শেষ করছি আজকে এখানেই। la